আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, ভারতের রাজনীতিতে চাণক্য নীতির যে প্রভাব, এটি আপনারা সবাই কম বেশি জানেন। প্রাচীন ভারতের অন্যতম রাজনীতিবিদ, কিংবদন্তির মহাজ্ঞানী এবং পৃথিবীর সর্বকালের রাজনীতির ইতিহাসে যেটিকে মহাগ্রন্থ বলা হয়, সেটি হলো অর্থশাস্ত্র। এটির রচয়িতা কৌটিল্য, যার আর এক নাম চাণক্য। খ্রিস্টের জন্মের প্রায় 2200 বছর, অর্থাৎ 200 বছর আগে বা 250 বছর আগে প্রাচীন ভারতে একটা বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল। চন্দ্রগুপ্ত মৌর্য নামে একজন সম্রাট, যিনি এটি প্রতিষ্ঠা করেছিলেন। তো চন্দ্রগুপ্ত মৌর্যের যে রাজবংশ, এটি মৌর্য সাম্রাজ্য। এবং ভারতবর্ষের ইতিহাসে 5000 বছরের ইতিহাসে ইউনিফাইড ভারত বলতে সর্ববৃহৎ যে রাষ্ট্র কায়েম হয়েছিল এবং যে রাষ্ট্রটি দীর্ঘকাল ধরে ভারতের যে ভারতীয় আধিপত্যবাদ এটা বজায় রেখেছিল। সে রাষ্ট্রে সুশাসন ছিল, সে রাষ্ট্রের শক্তিমত্তা ছিল, সে রাষ্ট্রের ধনসম্পদ ছিল এবং এই রাষ্ট্রে কম করে হলেও 3 জন, যাকে বলা হয় সম্রাটদের সম্রাট, রাজাধিরাজ, যারা পৃথিবী ইতিহাসে স্বর্ণাক্ষরে যাদের নাম লিখিত রয়েছে। চন্দ্রগুপ্ত মৌর্য, তার যে ছেলে বিন্দুসার এবং বিন্দুসারের ছেলে মহামতি অশোক। তো এই যে ডাইনেস্টি যিনি প্রতিষ্ঠা করেছিলেন যুগপৎভাবে একত্রে চন্দ্রগুপ্ত মৌর্যের সঙ্গে, প্রধানমন্ত্রী রূপে তিনিও পৃথিবীতে অমর হয়ে আছেন, তিনি হলেন কৌটিল্য বা চাণক্য। তো চাণক্যের যে নীতিসমূহ, কূটনীতিসমূহ, এটা আধুনিক যে রাষ্ট্রের অন্যতম শ্রেষ্ঠ মধ্যযুগীয় কূটনীতিবিদ ম্যাকিয়াভেলি, তার চাইতেও পৃথিবীতে মশহুর। এর কারণ হলো ম্যাকিয়াভেলি তার কূটনৈতিক কর্মকাণ্ডে যে নোংরামি ব্যবহার করেছেন, এই জন্য বলা হয়ে থাকে যে ম্যাকিয়াভেলি যে তথ্য লিখেছেন তার প্রিন্স বইতে, ওই সময়টিতে তার উপর ইবলিস ভর করেছিল, অর্থাৎ ইবলিসের হাত দিয়ে এই জিনিসগুলো লেখা হয়েছে। কিন্তু অন্যদিকে কৌটিল্য বা চাণক্য যেটা লিখে গিয়েছেন, অর্থনীতি, রাজনীতি, কূটনীতি, পুরো বিষয়টি ব্যাপক করে, ওটা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বাস্তব একটি বই, যেটি তিনি হাতে কলমে প্রতিষ্ঠা করে গিয়েছিলেন সবকিছু। তো সেই যে কৌটিল্যের যে নিয়ম, কৌটিল্য নীতি, চাণক্য নীতি, এটিকে বংশ পরম্পরায় ভারতের সকল রাজনীতিবিদরা সে গত 2000 বছর ধরে অনুসরণ করে আসছে, এমনকি মুঘলরাও সেটা কিন্তু অনুসরণ করত। 1 2 নম্বর হলো যে এখন যে নরেন্দ্র মোদীর বিজেপি সরকার, তারা একটা চক্র ব্যবহার করে, অশোক চক্র। সেই অশোকের জমানাতে যে মানচিত্র ছিল ভারতের, তারা মনে করে ওই মানচিত্রটি তারা আবার প্রতিষ্ঠা করবে। বাংলা, বিহার, উড়িষ্যার, পাকিস্তান, আফগানিস্তান, এই পুরো অঞ্চল তাদের অধীন ছিল। শুধুমাত্র সম্রাট আওরঙ্গজেবের জমানাতে ওই যে অশোক চক্রটি, ওটি প্রতিষ্ঠা পেয়েছিল। জাহাঙ্গীরের আমলে বা অন্য কোনো আমলে নয়, আওরঙ্গজেব এটা প্রথম একেবারে দাক্ষিণাত্য থেকে শুরু করে আফগানিস্তান থেকে শুরু করে একদম বাংলাদেশ থেকে শুরু করে উড়িষ্যা, বিহার, সব জায়গাতে দিল্লির আধিপত্য তিনি একছত্রভাবে প্রতিষ্ঠা করেছিলেন। একেবারে হুবহু অনুরূপভাবে চন্দ্রগুপ্ত মৌর্য করেছিলেন। তো 2 বার ভারতের মানচিত্র সমান পর্যায়ে এসেছিল, এমনকি ব্রিটিশরাও সেটা করতে পারেনি তাদের 200 বছরের ইতিহাসে, যেটি আওরঙ্গজেব করেছিলেন, যেটি চন্দ্রগুপ্ত মৌর্য করেছিলেন। তো যেহেতু আওরঙ্গজেব মুসলিম, ফলে আওরঙ্গজেবের যে লিগেসিটা, এটা ভারত গ্রহণ করে না। তারা চন্দ্রগুপ্ত মৌর্যের যে নীতি, ওর যে চক্র, সেটা তারা পছন্দ করে। দ্বিতীয়ত তাদের যে দেবতা, সেই দেবতা হলো শিব, অন্যতম দেবতা, যাকে বলা হয় লর্ড অব দ্য লর্ড, দেবতাদের দেবতা।
তো সেই শিবের যে চিহ্ন, তিনি সবসময় একটা ত্রিশূল, আমরা যেটাকে ওই যে ঢাল কাপ্তা বলি ওইরকম তিনটি ফলা বিশিষ্ট একটি যাকে বলা হয় অস্ত্র, ত্রিশূল। এবং প্রাচীন ভারতে এই ত্রিশূলের মতো এরকম ভয়াবহ অস্ত্র ছিল না। এটা যদি কাউকে বিদ্ধ করতো তার আর বাঁচার কোনো সম্ভাবনা ছিল না। তো গড, হিন্দুদের যে গড, তিনি বিধাতা, তিনি বর দেন, কিন্তু আবার যখন অভিশাপ দেন তখন ত্রিশূল দ্বারা বিদ্ধ করা হয়। তো কাজে ভারতের যে রাজনীতি, সেই রাজনীতিতে তারা একই সঙ্গে ত্রিশূল, একই সঙ্গে অশোক চক্র এবং একই সঙ্গে কৌটিল্য নীতি, এই তিনটি সমন্বয় তারা করার চেষ্টা করেছেন বিভিন্ন হিন্দু রাজারা। আর বিজেপি আমলে এসছে মাস্টার প্ল্যান, এটাই তাদের যাকে বলা হয় লক্ষ্য, অভীষ্ট লক্ষ্য। এবং সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য তারা ব্যাপক প্রস্তুতি নিয়ে কিন্তু এগোচ্ছে। তো কাজেই যদি কোথাও ত্রিশূল প্রয়োগ করতে হয়, অর্থাৎ বোমাবাজি করতে হয়, অস্ত্রবাজি করতে হয়, দখল করতে হয়, আধুনিক বিধি ব্যবস্থার অধীন যুদ্ধ করতে হয়, সাবমেরিন নিয়ে আসতে হয়, বিমান হামলা করতে হয়, তারা সেই ত্রিশূল সেই কাজ করবে। আবার এই পর্যায়ে, যুদ্ধের পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য যে কূটনীতি দরকার, সে চাণক্য নীতি তারা গ্রহণ করবে এবং পরবর্তীতে এটিকে অধিভুক্ত করার জন্য তারা যে অশোক চক্র, সেই অশোক চক্রের নীতি প্রয়োগ করবে। তো বাংলাদেশের উপর এই রাহু গ্রাস 1950 সন থেকেই, নেহরুর জমানা থেকেই চলে আসছে। এটা বাড়তে 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 এখন একেবারে এমন পর্যায়ে চলে আসছে যে চার দিক থেকে আমাদেরকে ঘিরে ধরেছে। অর্থাৎ বঙ্গোপসাগরে পড়তে হবে, মরতে হবে, নাফ নদীতে মরতে হবে রোহিঙ্গাদের দ্বারা, অথবা আরাকান আর্মির দ্বারা, অথবা ভারতের আধিপত্য মেনে নিতে হবে, অথবা ভারতের যে সাম্রাজ্যবাদী নীতি তার দ্বারা নিষ্পেষিত হয়ে একটা সিকিমের মতো একটা রাষ্ট্র হতে হবে। তো এইরকম একটি জালের মধ্যে বাংলাদেশ পড়ে গিয়েছে। আর আমরা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, আমরা বিভিন্ন সময়ে এই আমাদের যে নেতা এবং নেত্রী, যাদেরকে আমরা রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছি, তারা যখন ধীরে 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 নিজেরা ভারতের সেবা দাস হয়েছেন আর আমাদেরকে বিক্রি করে নিজেদের ক্ষমতা টিকিয়ে রেখেছে, আমরা অনেকে টের পেয়েছি, অনেকে বিরোধিতা করেছি, কিন্তু আমরা আসলে কার্যকর কোনো ব্যবস্থা নিতে পারিনি অ্যাজ এ সিটিজেন, নাগরিক হিসাবে। ফলে পুরো প্রক্রিয়াটি এখন আমাদের জন্য একটা বিস্ফোরা হয়ে দেখা দিয়েছে। তো তারই প্রেক্ষিতে যারা ক্ষমতায় ছিলেন এরশাদ জমানা থেকে আজ অবধি, সবাইকে দিল্লির বন্ধু হতে হয়েছে, দিল্লির দাস হতে হয়েছে। এবং অতীতের সেই ধারাবাহিকতায় আগামীতে যারা ক্ষমতায় আসবেন, মোরালেস তাদেরকে এই দাসত্বের দস্তখত দিয়েই ক্ষমতায় আসতে হবে। ফলে দিল্লির ইচ্ছায় খানা, দিল্লির ইচ্ছায় পিনা, দিল্লির ইচ্ছায় ঘুমানো, দিল্লির ইচ্ছায় বিশ্রাম, বিনোদন সবই করতে হবে। সিনেমা দেখতে হবে হিন্দিতে, কথা বলতে হবে হিন্দিতে, ব্যবসা বাণিজ্য সব কিছু ভারতের সঙ্গে হতে হবে। তো সেই যে কালচার, সেই কালচারের যে পরকাষ্ঠা, সেই পরকাষ্ঠা আমরা এখন সমাজে দেখতে পাচ্ছি। যখন শেখ হাসিনার পতন হলো, আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখলাম সবাই, এবং সবাই ধরে নিয়েছে যে এই দেশে ভারতের আর কোনো অস্তিত্ব থাকবে না। কিন্তু আমার কেন জানি মনে হলো যে ওই সময়টিতে আগস্ট মাসেই, তখন থেকে আমি বলা শুরু করলাম যে না, সামনে যে রাজনীতির মেরুকরণ আসছে, সেই মেরুকরণে জামাতের সঙ্গে আওয়ামী লীগের একটা বন্ধুত্ব হওয়ার সম্ভাবনা রয়েছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে তো সবাই রাগ হয়ে গেল। ইসলামপন্থী লোকগুলো, জামাতপন্থী লোকগুলো, এ কী ধরনের কথা! তারা আমাকে দীর্ঘদিন ধরে জামাত বন্ধু হিসেবে মনে করতো। তো আমি এরকম একটা কথা বলে ফেললাম। এর ফলে কি হলো, যে যার মতো করে আমার ক্যারেক্টার অ্যাসাসিনেশন করার জন্য যা করা দরকার সবাই বলল। এখন যারা আমাকে গালাগালি করতেন, এখন তারাই জামাতকে গালাগালি করছেন যে জামাত এখন ভারতের বন্ধু হয়ে গেছে এবং ভারতের লোকজন, রয়্যাল লোকজন নিয়ে, সন্তোষ শর্মাকে নিয়ে তারা বিভিন্ন অনুষ্ঠান করছেন। এটা আমার বক্তব্য নয়। আর যখনই আপনি ভারতের বন্ধু হবেন,